যখন গুমের ঘটনা বাড়ে তখন ক্রস ফায়ারের সংখ্যা কমে, আবার যখন ক্রস ফায়ারের সংখ্যা বাড়ে তখন গুমের সংখ্যা কমে। মানুষকে শুধু গুম করা হয়নি, মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করেছে এবং হত্যা করে মানুষকে ফেলে দেওয়া হয়েছে নদীতে। যদি সেই আয়না ঘরে আপনারা যেটি প্রত্যক্ষ করেছেন যদি সেটির বিবরণ দিতেন। সেখানে পরিদর্শনে যে এমন ভয়াবহ অভিজ্ঞতা আমাদের হয়েছে যে একটি সেল 3.5 ফিট বা 3.25 ফিট পাশে, সে দিন এবং রাত্রের পার্থক্য বোঝে না, কারণ সেখানে আলো প্রবেশের কোনো সুযোগ নাই। কাকুতি মিনতি করেছে, তার একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সেভাবেই কিছু কথা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ফেস টু ফেস অনুষ্ঠানে। দর্শক, আমরা এই আয়োজনে মূলত চেষ্টা করে থাকি অনেক না জানা তথ্য, অজানা তথ্য সেগুলোকে উন্মোচনের। আজ তেমনই এক আয়োজনে আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান। তিনি এর সাথেও যুক্ত আছেন বাংলাদেশ গুম কমিশনের সদস্য হিসেবে, যদিও তার দীর্ঘদিনের পথ চলা একজন মানবাধিকার কর্মী হিসেবেই। মোহাম্মদ নূর খান, আপনাকে স্বাগত টাইম টেলিভিশনের এই অনুষ্ঠানে। আমরা শুরুতেই যেতে চাই যে আপনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সন্ত্রাসবাদ, বাংলাদেশের জঙ্গিবাদ এই বিষয়টি খুব কাছ থেকে দেখেছেন এবং পর্যালোচনা করেছেন, এবং বাংলাদেশের যদি কোনো প্রতিষ্ঠিত এই বিষয়ে জানাশোনা বা গবেষণাধর্মী কাজ করে থাকে তবে সেটি আপনার রয়েছে। এর পাশাপাশি মানবাধিকার নিয়েও কাজ করেছেন। সো আপনি ঠিক কী ধরনের পরিস্থিতি গত 15 বছরে আপনি দেখেছেন, যদি তার মানবাধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি সেটা আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে জানতে পারি। প্রথম হচ্ছে গেল 15 বছর বলতে 5ই আগস্ট পর্যন্ত 15 বছর যদি আমরা ধরি, তাহলে আমরা এখানে দেখব যে মানবাধিকার লঙ্ঘন বলতে যা বুঝায় তার প্রায় প্রতিটি ক্ষেত্রেই লঙ্ঘিত হয়েছে। বিশেষ করে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর জায়গাটা চূড়ান্ত ভাবে লঙ্ঘিত হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষের জীবন, এবং প্রায় সারা দেশেই প্রায় প্রতিদিনই আমরা সময়ে সময়ে ক্রস ফায়ার, কোড অ্যান্ড ক্রস ফায়ারে মানুষের হত্যাকাণ্ড দেখেছি, এবং কখনো কখনো আমরা গুমের ঘটনা দেখেছি, অর্থাৎ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এবং এটি যখন আমরা এটাও লক্ষ্য করেছি যে যখন গুমের ঘটনা বাড়ে তখন ক্রস ফায়ারের সংখ্যা কমে, আবার যখন ক্রস ফায়ারের সংখ্যা বাড়ে তখন গুমের সংখ্যা কমে। আরেকটা জিনিস হচ্ছে যে অবস্থাটা আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক কালে, সেটা হচ্ছে মানুষকে শুধু গুম করা হয়নি, মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করেছে এবং হত্যা করে মানুষকে ফেলে দেওয়া হয়েছে নদীতে। আমরা আপনাকে যদি পর্যায়ে একটু জিজ্ঞাসা করি যে আমরা খুব সময় সংক্ষিপ্ত, আপনারা আমি জানি, খুব স্পেসিফিকভাবে যদি আমরা যেতে চাই যে সম্প্রতি আপনি নিযুক্ত হয়েছেন গুম কমিশনের সদস্য হিসেবে। আমরা যদি আপনার কাছে প্রশ্নে যেতে চাই মোহাম্মদ নূর খান, যে একটি আয়না ঘরের সন্ধান আপনাদের কমিশন থেকে দেখেছেন এবং আপনার বরাত দিয়ে এরই মধ্যে সেটি জানা হয়েছে। আমাদের টাইম টেলিভিশনের দর্শকদের জন্য যদি সেই আয়না ঘরে আপনারা যেটি প্রত্যক্ষ করেছেন যদি সেটির বিবরণ দিতেন। দেখেন, আমরা কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাই, ঘটনা অনুসন্ধানে যাই। আমরা এ পর্যন্ত সম্ভবত 12টি জায়গায় গিয়েছি, তার মধ্যে 9টি জায়গায় আমরা গোপন যে সেল এগুলো দেখেছি। বিশেষ করে যেগুলি জনগণ জানে না যে ওখানে সেল আছে, সেটা প্রকাশ্য হোক আর গোপন হোক। তো আমরা যে ভয়াবহ চিত্র সেলগুলোতে দেখেছি, আমি সেটার একটা বর্ণনা দিতে পারি। অধিকাংশ ক্ষেত্রে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের যে ব্যাটালিয়ন গুলি আছে বা সিপিসি যেগুলি আছে, সেখানে পরিদর্শনে যে এমন ভয়াবহ অভিজ্ঞতা আমাদের হয়েছে যে একটি সেল 3.5 ফিট বা 3.25 ফিট পাশে আর লম্বায়
4.5-5 ফিট এর উপরে কোনো সেল আমরা মানে ওই গোপন সেলগুলি এরকমই ছিল। এবং তার একটি অংশে, অর্থাৎ একটি মানে অংশে আমরা দেখেছি একটি পাশে, সেটা হচ্ছে আপনার একটা ড্রেনেজের মতো করা, যেখানে প্রস্রাব পায়খানা করবে একটা ছোট্ট কলের লাইন ছিল। এটি যেমন দেখেছি, আবার দেখেছি মানুষের আকৃতি, অর্থাৎ একটা মানুষ দীর্ঘদিন ওখানে যদি থাকে, সে দিন এবং রাত্রের পার্থক্য বোঝে না, কারণ সেখানে আলো প্রবেশের কোনো সুযোগ নাই। সামান্য পরিমাণ বাতাস ওখানে প্রবাহিত হয় এবং স্যাঁতস্যাঁতে পোকামাকড় দিয়ে ভরা এরকম এক একটা সেল। এবং সেখানে আমরা দেখেছি যে মানুষ রাত দিনের পার্থক্য না বুঝতে পেরে, যারা ছাড়া পেয়েছেন তাদের বক্তব্যে যেটা আমরা পেয়েছি সেটি হচ্ছে, তারা একটা দিন কাউন্ট করত, যখন তারা খাবারে যখন রুটি বা খিচুড়ি পেত, তখন তারা বুঝতো যে আমরা সকালের খাবার খাচ্ছি, এবং তখন সে একটি দাগ দিত ওয়ালে। সেটা নখ দিয়ে হতে পারে, সেটা ইটের টুকরা দিয়ে হতে পারে, বা সেটা যে খাবার বাটিটা দিচ্ছে সেটা দিয়ে হতে পারে। এইভাবে তারা দাগ দিয়ে রেখেছে, এক এক দিনে এক একটা। এইভাবে আমরা দুটো ঘটনা খুব স্পষ্ট পেয়েছি, 182 দিন, আর একটা সম্ভবত 200 কতদিন। আর 2-3টা টেলিফোন নাম্বার পূর্ণাঙ্গ রূপে পাইনি, ইতিমধ্যে সেগুলো মানে নষ্ট হয়েছে বা মুছে গেছে। তো এরকম 2-3টা টেলিফোন নাম্বার আংশিক আমরা পেয়েছি। আমরা চেষ্টা করছি ওটাকে উদ্ধার করার, অনুমান নির্ভর হলেও। এরপর আমরা দেখেছি মানুষ ওখানে কাকুতি মিনতি করেছে, তার একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, সেভাবেই কিছু কথা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। ওয়ালের ভিতরে তারা লিখেছে, কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে আই লাভ মাই কান্ট্রি, কেউ লিখেছে মুক্তি অনিবার্য, কেউ সূরা, কেউ কলেমা লিখেছে, কেউ মসজিদের মিনার রেখেছে, কেউ মানুষের অবয়ব আঁকার চেষ্টা করেছে। এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং এই জিনিসগুলো দেখার পরে প্রথমত হচ্ছে যে একটি 4.5 ফিট মানে 4.5 ফিট জায়গা এবং 36 ইঞ্চি বা তার চেয়ে 2-1 ইঞ্চি বেশি পাশে এর, এবং মাথার থেকে আপনার মানে এক পাশে ড্রেনেজ ব্যবস্থা। এই জায়গায় মানুষ কিভাবে সময় কাটিয়েছে এটা চিন্তাই করা যায় না। এই সেলগুলি কিন্তু এক একটা নির্যাতনের যন্ত্র। আমরা র্যাবের গোডাউনে, CPC-3 র্যাব 2 গোডাউনে যে আমরা দেখলাম পরিত্যক্ত অবস্থায়, অর্থাৎ এই 5ই আগস্টের পর এরা কিছু যন্ত্রপাতি সরিয়ে রেখেছিল। তার ভিতরে ইলেকট্রিক চেয়ার আমরা উদ্ধার করেছি, এবং ওই চেয়ার আমি নিজে বসে দেখেছি। আসলে এটা কোনোভাবেই একটি মানুষ এই ঘূর্ণীয়মান চেয়ারের ভিতরে মানে 1-1.5 মিনিট টিকবে কিনা বা 2 মিনিট টিকবে কিনা সন্দেহ আছে। তারপরে আমরা দেখেছি যে ইলেকট্রিক টর্চারের জন্য বিদ্যুৎ ব্যবহার করা এবং মানুষকে ঝুলিয়ে পিটানোর জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করা ইন্টারোগেশন সেলে, আমরা সেগুলোর আংশিক নিদর্শন পেয়েছি। এবং ভয়াবহ হচ্ছে র্যাব 11 যেটা নারায়ণগঞ্জে, সেখানে যে আমরা দেখলাম যে টর্চার সেলের ভিতরেই একটি দরজা আছে, যে দরজাটি ঢেকে রাখা হয়েছিল। আমরা যে পেয়েছি একটা পুরানা আপনার পুরানা একটা ম্যাপ ছিল, যে ম্যাপের লেখার টেখা উঠে গেছে, ওরকম একটি বড় ম্যাপের দিয়ে একটা গুহার মতো জায়গা আছে, ওটাকে ঢেকে রাখা হচ্ছে। আমরা ওই ম্যাপটা টেনে দেখি, যারে ওটা তো একটা গুহার মতো জায়গা, এবং নিচের দিকে ওইটা একটা টয়লেট আছে, এবং তারপর কি আছে ওটা আসলে আমরা দেখতে পারি। এবং এইখানে আমাদের কাছে আগে যে সমস্ত ভিকটিম বেরিয়ে এসছেন, অথবা যারা কারাগারের মধ্য দিয়ে
জামিনে আছেন বা কারাগারে এখনো আছেন, তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেই তথ্যের সাথে নির্যাতনের সমস্ত ব্যবস্থা মিল আমরা পেয়েছি। তারপরে আমরা প্রত্যক্ষদর্শী এবং কোন কোন ক্ষেত্রে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনাগুলির সাথে জড়িত এমন ব্যক্তিদের সাথেও আমাদের কথা বলার সুযোগ হয়েছে বা কথা বলেছি। তারা মোটামুটি একটি জায়গা খুব স্পষ্ট করে বলেছেন, সেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মানুষজনকে ধরে দীর্ঘদিন আটকিয়ে রাখতো এবং আমাদের মিডিয়াতে যখন তাদেরকে হাজির করত, দেখা যেত অনেকের চুল বড়, দাড়ি বড়, নখ বড়, এলোমেলো চেহারা, তারপরে আপনার কাপড় চোপড় মলিন। কিন্তু আমরা একটিবারও আমাদের মিডিয়ার তরফ থেকে এই জিনিসটাকে প্রশ্ন করা হয়নি, দুঃখজনক। ওই ভিকটিমরা বলেছে যে আমাদের এই অবস্থায় মিডিয়াতে হাজির করা হয়েছে এবং আমাদের কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি, এবং মিডিয়াও এটা প্রচার করেছে, কিন্তু তারা বন্দীদের কাছে কিছু জিজ্ঞেস করেনি। তার মানেই হচ্ছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পদ্ধতিতে এই সাংবাদিকদেরকে সামনে উপস্থাপন করেছে, সেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, সাংবাদিকদের স্বাধীন কোনো অবস্থা ছিল না। এবং এটিকে প্রচারে কোন কোন সাংবাদিকের অনেক বেশি উৎসাহ ছিল, অর্থাৎ প্রকারান্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া বয়ানটিকেই সমাজে স্টাবলিশ করার চেষ্টা করেছিল। জনাব নূর খান, ধন্যবাদ। খুব সুন্দরভাবেই আপনি বলছিলেন যে আমরা আপনার বিবরণে আমরা জানতে পেলাম যে আসলে আয়নাঘরের সেই বিবরণগুলো আপনি 12টি জায়গার ভিতরে 9টি জায়গার বলেছেন। যদি একটু স্পেসিফিকভাবে না হলেও যদি এটি কতটি কোন জেলায় যদি বা কোন শহরে যদি এরকম ছোট্ট পরিসংখ্যান আপনার কাছ থেকে পাই। ঢাকা শহরে আমরা 7টি পেয়েছি, 7টি, একটি পেয়েছি নারায়ণগঞ্জে 8, আর এদিকে পেয়েছি আমরা বগুড়ায় পেয়েছি, আর এদিকে ঢাকায় পেয়েছি, ঢাকায় ডিবির ভিতরও পেয়েছি, এবং ডিবির ভিতর বলতে সিটিটিসি। এবং এগুলো আসলে সাধারণের কোনো প্রবেশাধিকার, সাধারণ বা আইনজীবী বা সাংবাদিকদের কোনো প্রবেশাধিকার এখানে ছিল না। এবং একটি জায়গায় তো আমরা ভয়াবহ একটা দৃশ্য পেলাম, এটা র্যাব 1-এ নিচতলার মানে দোতলায় আমরা প্রকাশ্য সেলগুলো পেয়েছি, যেটা ওনারা আমাদেরকে দেখিয়েছেন, কিন্তু নিচতলায় আমরা সব জায়গা খুঁজতে খুঁজতে নিচতলায় একটা রুমে এসে দেখলাম রেশন ঘর বা রেশন শপ লেখা। তো ওইটির চাবি আনতে বলা হলো যে আপনারা এটা খোলেন। তো দেখা গেল চাবি পায় না, আমরা দাঁড়িয়ে রইলাম। তারপর এক পর্যায়ে চাবি নিয়ে আসা হলো। চাবি খুলে যে ভয়াবহ অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেখানে প্রায় 12টির মতো সেল, সম্ভবত আমি যদি সংখ্যা ভুল না করে থাকি, 12টির মতো ক্ষুদ্র ক্ষুদ্র সেল ওখানে প্রথম আমরা দেখলাম। এবং সেখানেও ওই যে রাত আর দিনের পার্থক্য করাটা ছিল অনেক কঠিন ব্যাপার। এবং সেখানে ফ্যানের দূরের থেকে ফ্যান, বড় বড় ফ্যান দিয়ে কখনো কখনো বাতাস প্রবাহিত করা হতো, এবং ওই দরজার নিচে দিয়ে কখনো কখনো খাবার দেয়া হতো। এটাও 3 বেলা নিয়মিত বলা যাবে। আর বন্দীদেরকে জিজ্ঞাসাবাদের নামে পাশে একটি কক্ষে নেওয়া হতো, এবং সেই কক্ষে ইলেকট্রিক চেয়ার বলেন, তারপর বিদ্যুৎ মানে শরীরে বিদ্যুৎ দেওয়ার জন্য যে যন্ত্র সেটা বলেন, তারপরে উপরে ঝুলিয়ে রাখার জন্য সিলিং এর সাথে ঝুলিয়ে রাখার ব্যবস্থা, এর চিহ্নগুলি আমরা পেয়েছি। আমরা আমাদের ধারণা বা বিশ্বাস 5 তারিখের সাথে সাথে এই জায়গাগুলোতে পরিবর্তন সাধিত করা হয়েছে, অর্থাৎ অনেক জিনিস সরিয়ে ফেলা হয়েছে। তারপরে যে নমুনাগুলো আছে, এই নমুনাগুলো খুব স্পষ্ট যে এখানে কি ধরনের যন্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা যখনই আমরা র্যাব 2 সিপিসি 3 যেটা আগারগাঁয়ে, সেইটার বর্ণনা হচ্ছে সবচেয়ে ভয়াবহ ছিল। এটার সাথে এই জায়গাটিতে আগে র্যাব 2 ব্যাটালিয়ন অফিস ছিল, এবং এইখানে যে ছোট্ট ছোট্ট মানে এটাকে কি বলবো সেল, এটি হচ্ছে আমাদের এ পর্যন্ত দেখা সবচেয়ে ভয়াবহ নিদর্শন। আর ওই যে প্রত্যক্ষদর্শীর বয়ান যেটা পেয়েছি বা যারা অংশ নিয়েছে, সেই জায়গা খুব স্পষ্ট যে এখানে দীর্ঘদিন রেখে তারপর
অনেককে ছেড়ে দেওয়া হতো, অনেককে কারাগারে পাঠানো হতো, আবার অনেককে এখান থেকে নিয়ে হত্যা করা হতো। এটা কিসের ভিত্তিতে তারা এই সিলেকশনটা করতো আমরা এখন পর্যন্ত এই জায়গাটি স্পষ্ট হতে পারিনি। তারপরে যেটা করা হতো, এদের পেট কেটে ফেলা হতো। প্রথম হচ্ছে এদেরকে ইঞ্জেকশন পুশ করে এদেরকে নিস্তেজ করে ফেলা হতো, তারপর পলিথিনের ব্যাগ দিয়ে দম বন্ধ করা হতো, তারপর তাদের পেট কেটে পোস্তলা এলাকায় তাদের একটা নৌকা ছিল যেটা সুন্দরবন থেকে নিয়ে আসা হয়েছিল দস্যুর কাছ থেকে। সেই নৌকায় নিয়ে তারা গভীর নদীতে অর্থাৎ মুন্সিগঞ্জের দিকে যেত, এবং সেই সময় তাদের পাহারা দেবার জন্য স্পিড বোটে এবং এই নৌকায় র্যাবের প্রচুর লোক সদস্য থাকতো, এবং কোনো জলযান যাতে তাদের কাছে কাছে আসতে না পারে সেই চেষ্টাটা তারা অব্যাহত রেখে কোন এক জায়গায় নিয়ে এই লাশগুলি ফেলে দিত। এটি একটা ব্যবস্থা। এরকম আরো কিছু ব্যবস্থা আছে নদীতে ফেলার। আরেকটি ব্যবস্থা হচ্ছে গাজীপুর এবং টাঙ্গাইলের মাঝখানে রেলপথে রেল গাড়ি আসার আগে ওদের কাছে শিডিউল থাকতো, মেনটেন করে তারা রেল লাইনে লাশ হত্যা করে লাশ ফেলে আসতো, যাতে রেলগাড়ি চলে ওই লাশের উপর দিয়ে চলে গেলে এই লাশগুলো যাতে কেউ চিহ্নিত করতে না পারে। তারপর কোন কোন ক্ষেত্রে সড়ক পথেও তারা মানে বিভিন্ন অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার নাটক করত। এদের গাড়ি থেকে চলন্ত ট্রাক বা বাসের সামনে এদেরকে ফেলে দেওয়া হতো এবং সেভাবে হত্যা। আপনার যে বিবরণ আসছে তাতে আমরা দেখছি যে পুরোটাই আসলে কি যে কটে পেয়েছেন যদি ফাইন্ড আউট করা যায়, এই নটির কি আসলে শুধুমাত্র র্যাবের ইয়েগুলোতে পেয়েছেন, না কি কোনো একটি বিশেষ বাহিনী, যেটি আমরা 5ই আগস্ট পরবর্তীতে জানতে পেরেছিলাম যে ক্যান্টনমেন্ট বা অন্য কোনোখানে এরকম কোনো গোপন আয়নাঘরের সন্ধান বলছিল, আপনি কি এরকম কি কোনো সন্ধান পেয়েছিলেন? আমরা প্রথমেই পেয়েছিলাম আপনার জেআইসি, যেটাকে বলে জয়েন্ট ইন্টারোগেশন সেল, এবং কোড অ্যান্ড কোড আয়নাঘর। সেখানে আমরা এই ধরনের সেলের অস্তিত্ব পেয়েছি, যেটি ইতিমধ্যে রেনোভেশনের কাজ আমরা যাবার আগেই সম্পন্ন করেছে। ফলে ওখানে অনেক কিছুই মুছে মানে রং করে মুছে ফেলা হয়েছে, অথবা আমরা ঠিক আগে যে জেআইসির যে অবয়ব ছিল সেটা পাইনি। তবে আমরা তারপরে যেটা পেয়েছি সেটি মোটামুটি চিহ্নিত করা গেছে যে এটি আয়নাঘর। আর এর বাইরে আমরা বগুড়ায় পুলিশের যেটা পেয়েছি, বগুড়া পুলিশ লাইনে যে রিজার্ভ অফিস আছে দোতলায়, সেটাকে কারাগারের মতো রূপান্তর করা হয়েছে, যেটি কোনোভাবে সম্ভব ছিল না। ওইটিও আসলে গোপন সেল ছিল এবং ওখানেও নির্যাতন হতো। তারপর বিশেষ বিশেষ বন্দীকে বগুড়া ওই পুলিশ লাইনের ভিতরে একটা ট্রেনিং সেন্টার ছিল, পুলিশদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। সেটা দোতলা একটা বিল্ডিং, যেখানে আসলে কম্পিউটার বা ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হতো। সেটাকেও তারা গোপন সেল হিসাবে ব্যবহার করেছে, এবং ওখানেও নির্যাতন নিপীড়নের অভিযোগ আমরা ভিকটিমদের কাছে পেয়েছি। এবং আরো বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওটাকে যে এসপি সাহেব যেভাবে ব্যবহার করতেন, তৎকালীন এসপি, ওখানে দায়িত্বে যিনি ছিলেন তিনি ওখানে ট্রেনিং পরিচালনা করতে পারতেন না। তাকে ট্রেনিং কর্মসূচি পালন করতে হতো তাদের পুলিশ লাইন স্কুলে। এক পর্যায়ে তিনি পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়ে বিষয়টা অবহিত করেন। আমরা সেই চিঠির সূত্র ধরে নিশ্চিত হতে পেরেছি যে এই জায়গাটিতে গোপন বন্দিশালা, কারণ এখানে আইনত বন্দি রাখার সুযোগই নেই। তারপর তো টর্চার কেন্দ্র বানিয়েছে, জেলের আদলে রিজার্ভ অফিসের দোতলার একটি অংশকে ওইভাবে প্রস্তুত করা হয়েছে, যার নজির আমরা পেয়েছি। জনাব নূর খান অনেক সুন্দরভাবে, এবং সেখানে সারা দেশের থেকে জঙ্গি নামে যাদেরকে আটক করা হতো তাদের একটা অংশ ওইখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো, এবং তাদের কারো কারো পরিণতি হয়তো মৃত্যুর দিকে গিয়েছে। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে যদি জানতে চাই যে আমরা জানি যে ডিবির সাবেক যিনি দায়িত্বে ছিলেন হারুন,
যেটি ভাতের হোটেল নামে পরিচিত ছিল, সেখানেও পরবর্তীতে বলা হয়েছিল যে এরকম একটি আয়নাঘরের সন্ধান পরবর্তীতে সাংবাদিকরা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। আপনারা কি ডিবির হারুনের এখানে যে একটি টর্চার সেল বা এই ধরনের কোনো কিছুর খবর জেনেছেন, বা আপনারা কি সেটি পরিদর্শন করেছেন? আমি আপনাকে একটা জিনিস স্পষ্ট করছি, সেটা হচ্ছে আমি কোনো ব্যক্তির নাম দিয়ে কথা বলতে রাজি না। ডিবি অফিসের কথা বলছেন? ইনভেস্টিগেশনটাকে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছুই আমি বলবো। আমরা ডিবি অফিসের প্রথম কথাটা হচ্ছে বলছি। সিটিটিসিতে আমরা গোপন, সিটিটিসিতে আমি আবারও বলি, সিটিটিসিতে আমরা গোপন সেল পেয়েছি। ডিবিতে সেল মানে সেলের অবয়বে বেশ কিছু কাঠামো পেয়েছি, যেটা মোটামুটি দৃশ্যমান ছিল অফিসে ঢোকার পর, কিন্তু যেগুলি গোপন সেল ছিল সেটা কমপ্লিটলি সিটিটিসিতে, এবং সেটা প্রকাশ্য কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকারের বাইরে ছিল, কেউ দেখাও করতে পারতো না। আপনি দীর্ঘদিন যাবৎ সিটিটিসি কিংবা বিভিন্ন যেটা ছিল, যেটা বলা হচ্ছিল আনসারুল্লাহ সহ অন্যান্য, এবং ডিবি অফিসে যে নির্যাতন হয়নি এটা বলার সুযোগ নেই। অনেকের বক্তব্যই চলে আসছে যে ডিবিও এই ধরনের নির্যাতন করেছে, টাকা আদায় করেছে, মানুষকে আটক রেখেছে। এই অভিযোগগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি, পাইনি এটা বলার সুযোগ নেই। আমরা জানি কোন সময় কার আমলে এই জিনিসগুলো আমরা এখন বলতে চাই। আমরা জনাব নূর খান, আমি জানি যে আপনি সিটিটিসিতে ব্যাপক আপনার অভিজ্ঞতা রয়েছে, বেসিক্যালি যেটা ট্রান্সন্যাশনাল যে ক্রাইমগুলো, সেখানে আপনি আনসারুল্লাহ নিয়ে কাজ করেছেন, আরও অনেক জঙ্গি সংগঠন নিয়ে কাজ করেছেন। কিন্তু আমরা জানি যে সিটিটিসির যে জায়গাটি ছিল, যাদেরকে উপস্থাপন করা হতো সামনে এবং কিছুদিন পর পর, সেই ঘটনাগুলো কি আসলে কি প্রকৃত ঘটনার সাথে সঠিক ছিল, নাকি অন্য একটি অবয়বে আমাদের সামনে উপস্থাপন করা হতো? আমি কিন্তু শুরুতেই বলেছি যে সাংবাদিকদের সামনে যাদেরকে হাজির করা হতো, মাসের পর মাস রেখে তাদের চুল দাড়ি বড় হতো, এলোমেলো থাকতো, অনেকটা অপ্রকৃতিস্থ দেখা যেত, তাদের নখ বড় থাকতো, কিন্তু কোন সাংবাদিক ভাই ওই ডিবি বা আপনার সিটিটিসি বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে, র্যাবের উপস্থিতিতে মানে বন্দীদেরকে জিজ্ঞেস করার কোন সুযোগ ছিল না। পুরা জিনিসটাই নিয়ন্ত্রণ করত এই বাহিনীগুলো। ফলে এইখানে সাংবাদিকরাও প্রকারান্তরে এই ধরনের ঘটনাগুলোর সাথে মানে ঠিক বাহিনীগুলির বয়ানই প্রচার করত। যিনি ভিকটিম তার কোনো বয়ান নেওয়ার তাদের ছিল। আমরা এবার আপনার কাছে কোনো ক্ষেত্রে অতি উৎসাহী সাংবাদিকদেরও উপস্থিতির কথা, প্রচারের কথা কিন্তু ইতিমধ্যে যারা ভিকটিম ছিলেন তারা বলেছেন। আমরা বেশ আশান্বিত হয়েছি যখন আপনি এই কমিশনের একজন সদস্য হিসেবে এসেছেন। আমরা যারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ অপরাধ বিষয়ক সাংবাদিকতা করে থাকি, আপনার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা অপরাধের গতি প্রকৃতি আমরা জানতে পারি। মোহাম্মদ নূর খান, এখানকার যারা দর্শক, তারা সব বাংলাদেশের দর্শকদের বেশ কিছু আলোচিত যেই হত্যাকাণ্ড যা আসলে ডিপ ফ্রিজে রয়েছে, সেটির সম্বন্ধে যদি একটু আমাদের একটু ধারণা দিতেন। যেটি আবার একটু প্লিজ, কোন হত্যাকাণ্ড? আমি আপনাকে বলছি, যেমন সাগর রুনি হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের একটি বিশেষ যেই আলোচিত বিষয়, যেটি ডিপ ফ্রিজে রয়েছে। এই বিষয়ে যদি আমাদের সাংবাদিকদের বা দর্শকদের একটু আগ্রহ রয়েছে, যদি আপনি আপনার জানার কোন অংশ থেকে এটি সম্বন্ধে একটু ব্রিফ করেন, আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে এটি ডিপ ফ্রিজে রয়েছে। দেখেন, এই ব্যাপারে মন্তব্য করার সুযোগই নেই, কারণ আমি এখন ঘুম নিয়ে কাজ করছি। আমি ওই জায়গাতেই আমি আপনাকে প্রশ্ন করছি একজন মানবাধিকার কর্মী হিসেবে, এবং আপনি এ বিষয়ে মানবাধিকার কর্মী হিসেবে খুব স্পষ্ট করে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা ঘটনার শুরুতে যে জিনিসটা দেখেছি, অতিমাত্রায় সংবাদপত্রে, মিডিয়ার সামনে বাহিনীগুলো তাদের তৎপরতা সম্পর্কে যেভাবে বর্ণনা দিয়েছেন, তাতে মনে হচ্ছিল আজ বাদে আগামী কালকেই সম্ভবত এটার একটা সুরাহা হবে। ইনভেস্টিগেশন চলাকালীন এই ধরনের মন্তব্য করা, এই ধরনের মিডিয়াতে প্রচার করা, এটা কিন্তু প্রকারান্তরে ইনভেস্টিগেশনের একটা ক্ষতি হয়। এটা একটা। আরেকটা হচ্ছে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে, যেহেতু এই ঘটনাটি দুজন সাংবাদিক দম্পতি তারা হত্যাকাণ্ডের শিকার হলেন, কিন্তু দীর্ঘদিন বহুবার আপনার তারিখ পরিবর্তন করার পরও এখন পর্যন্ত চার্জশিট বা
আহ হত্যাকারীদের শনাক্ত করতে পারে না। এইটার মধ্য দিয়ে মানুষের যেটা একটা ধারণা, সেটা হচ্ছে হয়তো রাষ্ট্রীয় কোনো বড় ধরনের কেলেঙ্কারি, যেটির তথ্য তাদের কাছে ছিল বা যেটি নিয়ে তারা কাজ করছিল, সেটার প্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা কিন্তু সাধারণ মানুষের ভিতরে এক ধরনের পারসেপশন বলতে পারেন তৈরি হয়েছে। এখন পর্যন্ত এই অপরাধের সুরাহা কোন সংস্থাই করতে পারে। নতুন করে মানে এই দাবি উঠছে যে এটি ভালোভাবে যাতে তদন্ত করা হয়। আমরা, আপনি যেহেতু গুম কমিশনে আছেন, যে আমরা জানি যে শুরু থেকেই যেটিকে ঘিরেই বাংলাদেশে এক ধরনের সবার নজরে আসে যে গুমের সংস্কৃতি চালু হবার, সেটি হচ্ছে যে ইলিয়াস চৌধুরীর আমরা যে ঘটনাটি জানি, যেটি আজও পর্যন্ত কিন্তু এক ধরনের অধরাই রয়ে গেল। এবং আমরা দেখেছি যে আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, সেখানে আমরা কক্সবাজারের একরামের সেই মেয়ের সেই কণ্ঠ আজও আমাদেরকে আলোড়িত করে। আমরা এসবের কোনো প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাইনি। আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে এই কমিশনে আছেন, এবং যদিও আপনি সেই জায়গা থেকে যদি বলেন, এবং গুমের প্রথম যেই উৎপত্তি আমাদের কাছে আসে সেটি ইলিয়াস চৌধুরীর মাধ্যমে, এই দুটি ঘটনার সহ যে অসংখ্য ঘটনা রয়েছে, রাশেদের ঘটনা রয়েছে, তনুর ঘটনা রয়েছে, এই পুরো ঘটনাগুলোর যদি আপনি সামারি লাইন যদি আমাদেরকে একটু বলেন যে এর প্রেক্ষিতে এগুলো সম্বন্ধে মানুষের ব্যাপক জানবার আগ্রহ রয়েছে। ইলিয়াসের গন্তব্য কোথায় হলো, একরামের ঘটনাটি কী কেন্দ্র করে হলো, সেই মেয়ের সেই কান্নার উত্তর সেই কে দিবে শেষ চিৎকারের? এখানে খুব স্পষ্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথম ঘটনা কিন্তু আমাদের ইলিয়াস আলী না, তার আগে ছাত্রদল, সিলেট ছাত্র দলের দুজন সংগঠক ঢাকা থেকে তারা উধাও হয়ে, মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়, আজ পর্যন্ত তাদের সন্ধান মিলে। এইটার পরবর্তীতে ইলিয়াস আলী, তার কয়েকদিনের মাথায় ইলিয়াস আলীর একই ধরনের ঘটনা ঘটছে। এই বিষয়গুলো প্লাস আপনি যেটা বললেন একরামের বিষয়টার সাথে গুমের তো সংশ্লিষ্টতা কম, বরং একরামকে উঠিয়ে নিয়ে ওই দিনই আপনার ক্রস ফায়ার দেয় এবং তার যে বিভৎস মানে জীবন্ত জীবন্ত যে প্রমাণ, সেটা আমরা দেখেছি মোবাইলের ভাষ্য দিয়ে। এবং আমি যতদূর জানি যে তার মামলার একটা প্রস্তুতি চলছে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হয়তো তারা দায়ের করবেন। এইটুক অগ্রগতি আছে। আর এই ক্ষেত্রে আগেই, এটা আমার গুম কমিশনের সাথে যুক্ত না, এর আগের থেকে মানবাধিকার কর্মী হিসেবে আমরা খুব স্পষ্টভাবে জানতাম যে এই ঘটনাটির সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জড়িত, এবং এইখানে ডিজিএফ এর একজন কর্মকর্তার নামও তখন এসেছিল লোকালি। তো এই ঘটনাগুলি তো ঘটেছে, এবং সেখানে র্যাবের দাবি ছিল তার সাথে মাদকের, আর সাধারণ মানুষের একটা হিসাব ছিল যে তার সাথে জমি সংক্রান্ত একটা বিরোধ ছিল। এই অবস্থায় কিন্তু এটি আছে, এটি নিয়ে এখন হয়তো পূর্ণাঙ্গ একটা ইনভেস্টিগেশন হবে। আর যে ঘটনাটির কথা, অন্যান্য যে ঘটনাগুলির কথা আমি বিএনপি নেতা যে ইলিয়াসের বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। বিএনপি নেতা ইলিয়াসের বিষয়টি কিন্তু এখনো অধরা। ঘটনা আমি একটু বলে নেই। আমরা আমি আপনাকে একটু বলছি, কোন ঘটনাটা এখন পর্যন্ত স্পষ্ট হয়েছে, কোন ঘটনাই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে পাবলিকের কাছে স্পষ্ট হয়। আবারও বলি, পূর্ণাঙ্গ রূপে জনতার সামনে স্পষ্ট হয়। আমরা কমিশন গঠন হয়েছে মাত্র 4.5 মাস থেকে 5 মাস। আমরা আমাদের কাজ শুরু করতে 15 দিন সময় চলে গেছে। তারপরে আমরা যেভাবে কাজ শুরু করেছি, এই ধরনের ইনভেস্টিগেশনকে আপনি স্বাভাবিক ফৌজদারি অন্যান্য অপরাধের সাথে তুলনা করলে কিন্তু ভুল করবেন। এবং এর অনেকগুলি অপরাধ সংগঠিত হয়েছে কমপক্ষে 12 থেকে 15 বছর বা 10 বছর আগে, এবং এই মানুষদেরকে যেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে আমরা প্রত্যক্ষদর্শীর কোনো বিবরণ পাচ্ছি না। পারিপার্শ্বিকতা দিয়ে এবং ওই সমস্ত যারা প্রত্যক্ষ বা পরোক্ষ বা আশেপাশে দোকানদারি করছে বা কেউ গাড়িতে ছিল, এমন মানুষদের বয়ান নিয়ে আমরা চেষ্টা করছি চিহ্নিত করার। এবং এই যেই কয়েকটি নাম আপনি বললেন, এগুলি চিহ্নিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা মনে করি এই ধরনের অপরাধকে নির্মূল করতে হলে এই ধরনের অপরাধ যারা সংগঠিত করেছে তাদের পূর্ণাঙ্গ একটা চিত্র আমাদের সামনে, জাতির সামনে আমাদের আনা দরকার। কিন্তু আমরা কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট আশা করি
কয়েক ধাপে দিব এবং সেটা সরকারের কাছে, সরকারের দায়িত্ব হচ্ছে সেটা জনগণকে কতটুকু জানাবেন বা কিভাবে এটার সমাধান করবেন। আমরা কিন্তু আদালতও না, আমরা আমরা ফ্যাক্টসটা বের করে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি সাবেক এমপি ইলিয়াস সাহেব কোথা থেকে তাকে ফলো করা হলো, কোথায় তাকে গাড়িটা আটকানো হলো, কার উপস্থিতিতে গাড়ি আটকানো হয়েছে, যিনি ফলো করেছেন তার তাকে চিহ্নিত করা এবং উঠিয়ে নেওয়া, এইগুলো আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি এবং আমরা বলতে পারেন একটা পর্যায়ে উন্নীত হয়েছি। প্রাথমিকভাবে কি কোনো জাস্ট কোন বিষয়কে কেন্দ্র করে সেটি কি আজকের এই অনুষ্ঠান একটু বলা যায়? আমি ইনভেস্টিগেশন পর্যায়ে এটা একেবারেই বলতে রাখি। আর আপনারা মনে রাখবেন যে এটি সবচেয়ে স্পর্শকাতর একটা বিষয়, পুরা গুমের বিষয়গুলো, এবং এটা নিয়ে আসলে আমি ইনভেস্টিগেশনের লাইন গুলো ওপেন করতে চাচ্ছি। আচ্ছা, আপনার শেষ প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে আছি। আপনারা একটা জিনিস সবাইকে স্মরণ করায় দিতে চাই, এই মুহূর্তে যদি পুরো জিনিসটা ক্লোজ করা হয় তাহলে অপরাধীরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে, বর্ডার অতিক্রম করে হোক, যেভাবে হোক। আরেকটা জিনিস হচ্ছে, এটি স্পষ্ট করলে আমাদের যে সাক্ষী আছেন যারা, তাদের কিন্তু ঝুঁকির মধ্যে থাকতে হবে। সুতরাং ওই দুইটা জিনিসকে আমাদের বিবেচনায় নিয়েই পুরো জিনিসটা ওপেন করার ব্যাপার। আমরা একেবারে শেষ প্রশ্ন করছি এটি দিয়েই, আপনারা কমিশনে আছেন, কতদিনের মধ্যে রিপোর্ট জমা দিবেন এবং সেই সুপারিশটি ঠিক এমনভাবেই কি আপনারা চিন্তা করছেন যে বাংলাদেশে এই সংস্কৃতিটি একেবারেই যেন আর কেউ কখনো ওপেন না করতে পারে? আমরা মনে করি ন্যায় বিচারের মধ্য দিয়ে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এবং তার বাইরেও আমাদের কিছু সুপারিশ থাকবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ধন্যবাদ মোহাম্মদ নূর খান, বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং সদস্য বাংলাদেশ গুম কমিশনের, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি যে আপনারা যেই কমিশন, গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশন, আচ্ছা, বাংলাদেশ গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশনের সম্মানিত সদস্য মোহাম্মদ নূর খান, একাধারে তিনি মানবাধিকার কর্মী। আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা মোটামুটি যেটি পেয়েছি বেশ খোলামেলাভাবেই বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা আশা করি আপনারা যে লক্ষ্যে কমিশনের কাজ শুরু করেছেন সেই লক্ষ্যে আপনারা পৌঁছাবেন এবং তার মাধ্যমে একটি এই সংস্কৃতি থেকে মুক্তভাবে বাংলাদেশ, এমনটি সবার সাথে আশা করি আমরা। জি প্লিজ। যেমন ধরেন, আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশে গুম করার পর দীর্ঘদিন আটকিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কাউকে কাউকে ভারতের সীমান্তে নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে বাংলাদেশের নাগরিককে, এবং ভারত কাউকে কাউকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে মামলা দিয়ে জেলে রেখেছে, পরবর্তীতে পুশব্যাক করেছে, আবার অনেককে এখনো জেলে রাখা হয়েছে। কারো কারো বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ ভারত এনেছে এবং কারাগারে আছে, বিচার চলছে। এরকম অনেক দৃষ্টান্ত আমরা পেয়েছি। আমরা এমনও তো জানতে পেরেছিলাম খুব শীর্ষ মহলের সরাসরি ইঙ্গিতের কথাও বলা হচ্ছিল বিভিন্ন গুমে। এর কি কোনো প্রাথমিক কোনো সত্যতা পেয়েছেন? আমরা প্রাথমিক সত্যতা ছাড়া এই কথাটি বলার সুযোগ আমাদের নেই। যদি একটু স্পষ্ট। আমরা পেয়েছি এই ধরনের ঘটনার অনুমোদন, নির্দেশনা অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা দিতেন। ধন্যবাদ মোহাম্মদ নূর খান, ধন্যবাদ। আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে গেল। আমরা আশা করি যে এই কমিশন তাদের যেই সুপারিশ মালা প্রণয়ন করবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেটিকে গুরুত্বের সাথে নিয়ে একটি কার্যকরী ব্যবস্থা নেবে এবং যাতে করে আমরা একটি এই ধরনের যে ঘৃণ্য যে অপরাধ সেইটা থেকে মুক্ত হোক বাংলাদেশ, সেই আশায় আজকের মতো অনুষ্ঠানের এখানেই সমাপ্তি চাইছি। আল্লাহ হাফেজ।